গ্রামের মধ্যে মধ্যবিত্ত পরিবার থাকেন হরিদাস মণ্ডল। পরিবারের স্ত্রী মালতী দেবী, বড় ছেলে রতন আর মেয়ে লতা। তবে দুদিন হয়েছে মালতী দেবীর ছেলের বিয়ে হয়েছে। বৌমা, এই দুদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে, দেখো আমাদের ঘরটা কেমন আলো হয়ে আছে। তা মা, আমি বলছিলাম যে কি, তুমি আমাদের পরিবারটাকে সুন্দরভাবে বেঁধে রেখো। আর তুমি আজ থেকে আমার বৌমা না, তুমি আজ থেকে আমার মেয়ের মতো থাকবে। আর তুমি আমাকে নিজের মা হিসাবেই দেখো মা। অবশ্যই মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি চাই যে আমার পরিবার যেন সব সময় সুখে শান্তিতেই থাকে। বাবা মা, তোমরা নিশ্চিন্তই থাকো, আমি আর সুনিতা মিলেমিশেই সংসারটা সামলে নেব। অত আর তোমাদেরকে চিন্তা করতে হবে না মা। এখন থেকে তোমরা একটু বিশ্রাম করার দরকার আছে। হ্যাঁ রে বাবা, সে তো জানি, সংসার হলো একসাথে মিলেমিশে সবাই মিলে থাকা, এটাই তো হচ্ছে সংসার। দেখুন মা, এখন আমি এই বাড়িতে চলে এসেছি, আর আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। সংসারের সব কিছু আমরা দেখে শুনে রাখবো। যদি কোনো কিছু হয় তাহলে আমরা সব কিছু সামলে নেব মা। আপনি একদম এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। বৌমা, এখন আমার মনে হচ্ছে যে আমি আমার ছেলের জন্য যোগ্য পাত্রী দেখেই বিয়ে দিয়েছি। তোমার মতো মেয়ে যেন প্রত্যেকটা বাড়ির বউ হয়ে যায়, তাহলে তাদের বাড়ি যে উজ্জ্বল হয়ে যাবে। বুঝেছো বৌমা? অবশ্যই মা, আমি তো এসেছি এই পরিবারটাকে আগলে রাখতে, আর এই পরিবারটাকে নিজের করে রাখতে। তারপর সুনিতা মনে মনে বলতে থাকে, এই বুড়িটা এখানে শুধু খালি বসে বসে জ্ঞান দিচ্ছে। দূর, আরে ভালোই লাগে না। আর এই জ্ঞানগুলো আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। কিছুদিন যাক না, তারপর দেখাচ্ছে বুড়ির অবস্থা খারাপ করে দেব। কিন্তু সুনিতার মনের ভিতর ছিল একেবারে ভিন্ন স্বভাবের। হাসি খুশি আর মিষ্টি ব্যবহার শুধুমাত্র বাইরের লোকেদের সামনে, কিন্তু কিছুদিন পর তার আসল রূপ ধীরে ধীরে আসবে। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে মালতী একদিন সকালবেলা তার বৌমা সুনিতাকে ডাকতে চায়। আরে মা, চলো মা, তুমি একটু আমার হাতে নাতে একটু কাজ করে দেবে। আমি যে এবার রান্না বসাতে যাব, তুমি যদি একটু হাতে নাতে কাজ করে দাও তাহলে একটু যে সুবিধা হয়ে যাবে আমার। আবার যে দুপুরবেলা সব কাজে থেকে এসে তো খাওয়া দাওয়া করবে। চলো মা, চলো। দেখুন মা, এইসব রান্না বান্না করতে আমার একদম ভালো লাগে না, আর সাহায্য করা তো অনেক দূরের কথা। এখন আমি বাড়িতে ঘুমাতাম, আমার যে খুব ঘুম পাচ্ছে। তার থেকে বরং আপনি একা একা সব কাজ করে নিন। আর আমার রায়বাঘিনী নরদিনীকে একটু বলুন না সাহায্য করতে, তাহলে ও করে দেবে। আমি তাহলে একটু ঘুমিয়ে নিলে খুব ভালো হবে। কিন্তু বৌমা, এটা যে গ্রাম, আর এই গ্রামের মধ্যে এমনভাবে কেউ এতক্ষণ ঘুমায় না মা। চলো মা, তুমি আমার সাথে চলো। এবার থেকে যে তোমাকে অভ্যাস করতে হবে। আর লোকে দেখলে কি বলবে বলো তো? তোমাকে তো সবাই ছি ছি করবে বলো তো। দেখুন মা, কে কি বললো না বললো ওইসব আমার যায় আসে না। আর আমি কেন লোকের কথা শুনবো বলুন তো? লোক আমার জন্য বা কি করবে? একদিন না খেয়ে থাকলে লোক আমাকে দেখবে না, বুঝেছেন তো? আমি ওসব কারোর কথা শুনতে পারবো না। যান, কাজ করার হলে আপনি গিয়ে করে নিন, আর আমাকে এতক্ষণ জ্বালাতন করবেন না। মালতী তার বৌমার মুখ থেকে এমন কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়। সে আর কোনো কিছু কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন সেখানে মালতীর মেয়ে লতা চলে আসে। আরে বৌদি, এসব তুমি কি বলছো? মা যে তোমার থেকে অনেক বড়, তাহলে মায়ের সাথে এমনভাবে কেন কথা বলছো? এই দেখো রায়বাঘিনী নরদিনী, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? তোমার জ্ঞান শোনার মতো আমার কোনো প্রয়োজন নেই। যদি জ্ঞান দিতে হয় বাইরে গিয়ে দাও, এখানে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আর যাও, তুমি মায়ের হাতে হাতে কাজ করে দাও, তাহলে মায়ের একটু সুবিধা হবে, বুঝেছো? কিন্তু বৌদি, দুদিন না যেতে যেতে তুমি তো তোমার আসল রূপ দেখিয়ে নিচ্ছ। ঠিক আছে, আমি নয় মায়ের হাতে হাতে কাজ করে দেবো, তাতে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো তাহলে? আমি এখানে কি করতে এসেছি না এসেছি তা নয় পরে দেখবে, বুঝেছো? সুনিতার মুখ থেকে এমন কথা শুনে তারা আর কোনো কিছু কথা বলে না, তারা চুপ করে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে সুনিতা শুধু ঘরের ভিতর সবার সাথে ঝগড়া করতো না, সে বাইরেও সবার সাথে ঝগড়া করত। তার পরিচয়ও দিয়ে দিয়েছে সে। আরে ও সুনিতা দিদি, একটু দুধ দিতে পারবে? আমাদের বাড়িতে দুধটা না শেষ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এক্ষুনি দুটো লোকজন এসছে,
তাই জন্য চা করতে যাব আর দেখি যে দুধটা শেষ হয়ে গেছে। যদি তুমি একটু দুধ ধার দাও তাহলে আমি বিকালে এসে দিয়ে যাব। কেন গো, সব সময় এসে এটা দাও ওটা দাও সেটা দাও কেন? তোমরা বাড়িতে একটু বেশি বেশি করে সব জিনিস কিনে রাখতে পারো না নাকি? লোকের বাড়ি থেকে কিসের জন্য নিতে যাও বলো তো? এটা তোমাদের রোজগার হয়ে গেছে, সব সময় শুধু খালি এটা দাও ওটা দাও চাইতেই থাকো চাইতেই থাকো। একটুও কি লজ্জা বলে জিনিসটা নেই নাকি বলো তো দেখি? আরে না না দিদি, তুমি এটা ভুল ভাবছো। আমাদের বাড়িতে সব জিনিস থাকে, কিন্তু হুট করে শেষ হয়ে গেছে, কি বলি বলো তো? আর বিপদের সময় সব জিনিস এমনভাবে শেষ হয়। আর এখন দুপুর হয়ে গেছে, দোকানপাটও বন্ধ হয়ে গেছে যে দোকান থেকে নিয়ে আসবো। তাই তো একটু ধার নিতে এসেছি তোমাদের বাড়ি থেকে। দেখো, এটা কোনো ধর্মশালা নয় যে যখন আসবে যেটা চাইবে তাকে সেটা দেওয়া হবে। দেখো, আমরা এসব দিতে পারবো না, পারলে অন্য কোনো জায়গা থেকে নিয়ে নাও। আর এখানে দুবারও কোনো কিছু জিনিস চাইতে আসবে না, বুঝেছো? ঠিক আছে দিদি, দিতে পারবে না সেটা তো একবার ভালো করে বললেই হয়। এমনভাবে ঝগড়া করার কি আছে বলো তো? ভালোভাবে বলে দিতে পারতে যে দেবো না, চলে যেতাম। কিন্তু এমনভাবে কথা শোনানোর কোনো দরকার ছিল না। তুমি এমন একটা ভাব করছো যেন পাড়ার সবাই তোমাদের বাড়ি থেকে এসে জিনিস নিয়ে যায়। দেখো, ভালোভাবে বললে তোমরা কি আমার কথা শুনতে নাকি? সেই তো মুখ উঠিয়ে আমাদের বাড়ি থেকে সব জিনিস নিতে আসতে। তাই জন্য এমনভাবে বললাম যেন দুবারও আমার বাড়িতে আসার আগে দুবার ভাববে, বুঝেছো? রূপা এমন কথা শোনার পর সে আর কোনো কিছু কথা বলে না, সে ওখান থেকে চলে যায়। এমনভাবে সুনিতা সে গ্রামের সবার সাথে ঝগড়া করত, সে বাড়িতেও ঝগড়া করত। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন লতা জল আনার জন্য পুকুর ঘাটে যায়। একটা কথা বলবো রে লতা, কি দেখে যে তোর বৌদিকে তোর দাদার সাথে বিয়ে দিয়েছিলিস তা কে জানে? তোর বৌদি তো শুধু তোদের বাড়িতে ঝগড়া করে না, এখন তো গ্রামের সবার সাথে শুধু ঝগড়া করতে থাকে। কি মেয়ে তা কে জানে? দেখ পটি, তোরা পাড়ার লোক হয়ে আমার বৌদির ওপর এতটা রেগে যাচ্ছিস, তাহলে ভাব আমাদের বাড়িতে সব সময় কি চলে? সব সময় তো ঝগড়া ঝগড়া চলে, চিৎকার চেঁচামেচি, আর থাকা যায় না। তাহলে আমাদের ওপর থেকে কি যায় সেটাই ভাব। হ্যাঁ রে লতা, বুঝতে তো পারছি। আর এমনিতে কাকা কাকিমা তো বয়স হয়ে গেছে, এই সময় চাই যে বৌমার একটু আদর যত্ন খেতে। কিন্তু দেখ, এমন কপালে বৌমা জুড়লো, সারাক্ষণ শুধু ঝগড়ার মধ্যে দিয়ে যায়। আর বাড়ির সব কাজ কারাই করে বলতো? তোর বৌদি করে নাকি সব কাজ তোরাই করিস? থাক থাক ওটি, সেটা আর বলিস না। বাড়ির কোনো কাজ বৌদি একটাও হাত দেয় না, সব কিছু তো আমি আর আমার মাই সামলাই। আর দাদা তো সেই সারাদিন কাজকর্ম করে এসে রাতে বাড়ি ফেরে, তাকে কি আর বলবো বলতো? বললেই তো এক্ষুনি অশান্তি হয়ে যায়। আর দাদাকেও কথা শোনাতে ছাড়ে না, সেই কারণে আমরা সব সময় চুপচাপ থাকি। আমরা আর কিছুই বলি না, মুখ বন্ধ করে সব কাজগুলো সেরে নিই। সে তো পায়ের ওপর পা তুলে আরামসে শুধু খেতে থাকে আর ঘুমাতে থাকে। জানিস তো লতা, তোর বৌদির এমন ব্যবহারে পাড়ার লোক সবাই রেগে আছে। সবাই তোর বৌদিকে ছি ছি করে, বলছে যে এমন একটা ভালো ছেলের কপালে কি একটা ঝগড়ুটে বউ জুটল রে। হ্যাঁ রে পুটি, জানি এই বৌদির ব্যবহারে পাড়ার সবাই তো ছি ছি করে। এই বৌদির কারণে তো আমাদের বাড়ির সবার নাক কাটা যাচ্ছে। কি বলি বলতো, যাই কিছু বলতে যায় না কেন শুধু ঝগড়া ঝগড়া করে, শুধু তো মাকে উল্টোপাল্টা কথা শোনায়। কতবার করে বলেছি যে মায়ের সাথে একটু ভদ্রভাবে কথা বলতে, কিন্তু না, উনি কোনো ভদ্রভাবে কথা বলবে না। যতক্ষণ না ঝগড়া করবে ততক্ষণ না ওনার মন শান্তি হয় না। শোন না লতা, একটা কথা বলি, তার থেকে ভালোভাবে ঠান্ডা মাথায় তোর বৌদিকে একটু বোঝানোর চেষ্টা কর, দেখ না কি করে। জানিস তো, আমরা অনেক ভালোভাবে বৌদিকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বৌদি তো আমাদের কোনো কথা শোনে না। আচ্ছা শোন পুটি, আমি তাহলে এখন বাড়িতে যাই। যদি দেরি হয়ে যায় তাহলে জানিস তো আমার বৌদি কেমন ঝগড়া করে পাড়া মাথায় করে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রতন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। সে কাজে থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে আর একটু শান্তি খোঁজে, কিন্তু সুনিতা সবসময় ওর সাথে ঝগড়া করতে থাকে। দেখো সুনিতা, তুমি একটু শান্তভাবে থাকতে পারো না? সবার সাথে কেন এরকম রাগারাগি ঝগড়া করো বলো তো? এমনভাবে করতে থাকলে আমাদের তো মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আহা, সব দোষ এখন আমার ঘরে এলো। তোমরা তো সবসময় আমাকে দিয়ে কাজকর্ম করাও, তোমার মা কোনো কাজ করে না, সব সময় আমাকে দিয়ে কাজকর্ম করতে থাকে। তাহলে তুমি বলো না কেন, তোমার বাড়িতে আমি দাসী হয়ে এসেছি নাকি যে সবার কাজকর্ম আমি করে দেব?
দেখো সুনিতা, তুমি একদম মিথ্যে কথা বলবে না। আমি ভালো করে জানি তুমি বাড়ির একটা কোনো কাজ করো না, সব সময় শুয়ে শুয়ে থাকো আর এদিকে ঝগড়া করতে থাকো সবার সাথে। সব কাজকর্ম আমার মা আর বোন মিলে করে, তাহলে তুমি আমার সামনে কেন মিথ্যে বলছো বলো তো দেখি? আচ্ছা, তার মানে আমি একাই মিথ্যেবাদী আর তোমরা সকলে সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? তোমরা সবাই আমাকে দিয়ে কাজকর্ম করাও, অত্যাচার করো। তাহলে আমি ঝগড়া করবো না তো কি করব বলো? আমারও তো বাঁচার অধিকার আছে। আর শোনো, আমি তোমাদের বাড়ি দাসীগিরি করার জন্য এখানে আসিনি। আমি আমার মতো থাকবো। সুনিতা, সেই দিনের কথা তোমার মনে পড়ছে যেদিন বাবা মায়ের সামনে বলেছিলে যে মা তোমাকে এত চিন্তা করতে হবে না, সংসারের সব দায়িত্ব আমরা সামলে নিতে পারবো? তাহলে এখন তোমার সেই দায়িত্ব কোথায় গেল? আস্তে আস্তে তোমার চেহারা বেরিয়ে পড়ছে। আর তুমি যখন একাই থাকার ইচ্ছা, তাহলে আমাকে বিয়ে কেন করেছো বলো তো? এই শোনো, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। সেই কোন দিন আমি কি বলেছি না বলেছি সে এখন কি মনেই আছে নাকি? তা নিয়ে কি আমি পড়ে থাকবো নাকি? দেখো, তোমার অত কথা শোনার মতো আমার কোনো ইচ্ছা নেই। যাও, তুমি খাওয়া দাওয়া করেছো, এবার শুয়ে পড়ো। রতন তার স্ত্রীর সাথে কথা বলে সে পেরে উঠতো না। তার স্ত্রী এমন জোরে জোরে কথা বলতো আর ঝগড়া করতো, সে ওখানেই শান্ত হয়ে যায় আর কিছুই বলে না। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু সুনিতার ঝগড়া এত চরম সীমায় পৌঁছে যায়, একদিন সবাই খেতে বসে আর তখন সুনিতা বলতে থাকে, মা, আজকের এইসব কি রান্না করেছেন? এই শাক পাতা আমি খেতে পারবো না, আমার জন্য মাছ রান্না করতে হবে। আপনি তাড়াতাড়ি আমাকে মাছ ভেজে দিন তো দেখি, আমি এইসব একদম খেতে পারবো না। বৌমা, আজ একটু ডাল আর চচ্চড়ি করেছি মা, এই দিয়ে খেয়ে নাও। আর বাড়িতে তো মাছ নেই, হাট বাজারেও যাওয়া হয়নি, তাই জন্য মাছ কিনতে আনতে পারিনি মা। আজকে যা হয়েছে খেয়ে নাও, কালকে নয় হাটে গিয়ে তোমার জন্য একটু মাছ কিনে আনবো। দেখুন, আমি এই শাক পাতা আগে কখনো কোনোদিন খাইনি, আর এই শাক পাতা নাকি আমি খাবো। আমি এইসব খেতে পারবো না। আর জানেন, আমার বাড়িতে আমার বাবা মারা এইসব রান্না কখনোই করতো না, আর আমাকে কখনো খাওয়াইনি। আর আমি এইসবগুলো খাবো কেন বলুন তো দেখি? আমি খেতে পারবো না। আমার জন্য এক্ষুনি মাছ এনে দিন, তারপর আমি ভাত খাবো, নতুবা খাবো না। কিন্তু বৌমা, এখন মাছ কোথায় পাবো বলো তো মা? এখন যে দুপুর হয়ে গেছে আর এখন সব দোকানপত্র বন্ধ আছে, তাহলে কি করে মাছ আনবো তোমার জন্য? আজকের কষ্ট করে এই দিয়ে খেয়ে নাও মা। দেখো বৌদি, এত জেদ করো না, যা হয়েছে তাই খেয়ে নাও। তুমি তো জানো আমাদের অভাবের সংসার, আর একদিন মাছ হয়নি তাতে কি হয়েছে বলো তো? আর ডাল চচ্চড়ি খাওয়া তো ভালো, তাহলে এটা কেন খেতে পারবে না বলো তো বৌদি তুমি? দেখো লতা, এগুলো তোমাদের মতো গরিবরাই খায়, ঠিক আছে? আমাদের মতো মেয়েরা খায় না। আমার বাপের বাড়ি গিয়ে একবার ঘুরে এসো, আর দেখবে যে কি কি রান্না হচ্ছে না হচ্ছে, তারা কেমনভাবে খায় না খায়, বুঝেছো? আর তোমাদের বাড়িতে শুধু খালি ডাল আর আলু ভাতে, ডাল আর আলু ভাতে ছাড়া আর কখনো ভালো কিছু হয় না। দেখো বৌদি, তুমি তো মাছ ছাড়া খেতে পারবে না, আর আজকে তো মাছ রান্না হয়নি। একটা কাজ করো, তোমাকে আর কোনো কিছু খেতে হবে না, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। হে ঈশ্বর, দেখে দেখে আমার কপালে এমন একটা বৌমা দিয়ে দিলে। আমি তো এমন বৌমা তো আশা করিনি। আমি চেয়েছিলাম আমাদের পরিবারটাকে গুছিয়ে রাখবে, এ কেমন বৌমা দিলে আমার কপালে। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন সুনিতা একটা পাড়ার বইয়ের কাছে তার শ্বশুরবাড়ির নামে নিন্দা করতে থাকে। ও সুনিতা দি, একটা কথা বলবো? তুমি এত সবার সাথে ঝগড়া কেন করো বলো তো? ঝগড়া না করে একটু থাকো না, দেখো মন কত শান্তিতে থাকবে। ঝগড়া করলে মাথাও গরম থাকবে আর মনও শান্তি হবে না। দেখো দিদি, আমি সবার সাথে কি এমনি এমনি ঝগড়া করি? সবাই তো আমার ওপর ঝগড়া করে। আর শোনো, আমার শ্বশুরবাড়ির কেউ একজন ভালো না, সবাই তো আমার ওপর অত্যাচার করে। আমার শাশুড়ি আর ননদ মিলে বাড়ির সব কাজ আমাকে গরুর মতো খাটায়, আর লোকের কাছে নাম কিনেছে ওরাই করে। তাহলে বলো, আমার কি মাথা গরম হবে না? দেখো, আমি যতটা শুনেছি বাড়ির সব কাজ নাকি তোমার শাশুড়ি মা আর তোমার ননদ মিলে করে, তুমি নাকি একটাও কোনো কাজ করো না। আর এমনিতে তোমার ননদ খুব ভালো ভদ্র সভ্য মেয়ে গো। থাক থাক দিদি, আমার আর ননদের কথা বলবেন না। এক নম্বরে হচ্ছে শয়তানের গাছ ওটা। ওর মায়ের কাছে তো আমার নামে লাগান ভেজান করে গো, তাই জন্য তো আমার শাশুড়ি মা এতটা আমার ওপর রেগে যায়। কি বলি বলো তো, এত বড় আধ্যাম্নে মেয়ে হয়ে গেছে, এখনো বিয়ে করছে না, আর কিভাবে বউদের সংসারটা খাবে সেই চিন্তা ভাবনা করছে। কি বলি বলো তো তোমাকে? কিন্তু সুনিতা দিদি, আমরা তো কখনো লতাকে কোনো খারাপ ব্যবহার দেখিনি, সব সময় সবার সাথে ভালোভাবে কথা বলে। তাহলে তুমি এইসবগুলো কি করে বলছো বলো তো?
দেখো দিদি, তাহলে আমি একটা কথা বলি তোমাকে, যে খারাপ হবে সে কি কখনো নিজের মুখে বলবে যে আমি খারাপ, আমি খারাপ? দেখো না, সবার সামনে ভালো সাজার নাটক করে, আর এমনি বাড়িতে আমার ওপর অত্যাচার করে। আর আমি একটুখানি চিৎকার চেঁচামেচি ঝগড়া করি বলে সবাই আমাকে কত ছি ছি করে, কত খারাপ বলে। তাহলে তুমি বলো না দিদি, আমি কি সবার কাছে বলেছি যে আমি খুব ভালো একটা মেয়ে? আমি তো কখনোই বলি না। এটা তো তুমি ঠিকই বলেছো সুনিতা দিদি, তোমার ওপর এত অত্যাচার হয়, তুমি কখনো কারোর সামনে মুখ খোলো না, আর ওরাই তো তোমার নামে এসে কত নিন্দা করে যায়। ছি, লতা এতটা বাজে অসভ্য মেয়ে আগে কখনো জানতাম না, আর সবার সামনে ভালো সাজার নাটক করে। ছি ছি ছি, তোমার মতো মেয়ে বলে এই বাড়ির বউ হয়ে আছে গো। সুনিতা এমনভাবে পাড়ার বউয়ের কাছে নিন্দা করছিল তার শ্বশুর বাড়িকে নিয়ে, কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল রতন। রতন সবকিছু শোনার পর চুপচাপ থাকে, সে আর কোনো কিছু কথা বলে না, বাড়ি চলে যায়। দেখো সুনিতা, তুমি এইসব যেগুলো করছো এগুলো কি ঠিক করছো? যাব বাবা, আমি আবার কি করলাম? আমাকে এমনভাবে বলছো যে? কেন সুনিতা, তুমি কি করেছো সেটা কি একদম বুঝতে পারছো না? পাড়ার লোকের কাছে গিয়ে আমাদের নামে বদনাম করছো, এটা কি ঠিক করছো তুমি? কেন? যেটা সত্যি তো সেটাই বলেছি, আমি ভুলটার কোথায় বলেছি? সবাই জানো তোমাদের বাড়ির সবার চরিত্র কেমন। আর হ্যাঁ, এখন থেকে তুমি কাজে না গিয়ে আমার পিছনে গোয়েন্দাগিরি করছো নাকি, যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার কাছে কি কথা বলছি না বলছি? দেখো সুনিতা, গোয়েন্দাগিরি করার আমার কোনো ইচ্ছা নেই। তুমি যেখানে বসে বসে কথাগুলো বলছিলে সেই রাস্তা দিয়ে আমি আসছিলাম, যখন তোমাকে দেখলাম তখন ডাকতে যাবো, আর তখন দেখলাম তুমি এইসব নোংরা নোংরা কথা বলছো। দেখো, যেগুলো সত্যি নয় সেগুলো একদম এমনভাবে রটাবে না। তোমাকে আমি ভালো করে চিনি, তুমি সবার সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করছো। ঠিক আছে, শুনেছো শুনেছো, তাতে আমার কোনো যায় আসে না। যাও যাও, তোমার যা করার তুমি তাই করে নাও। সেই তো বেকার কোনো কিছু করতে পারবে না, দেখি তুমি কি করতে পারো। দেখো, তুমি যদি এইসব নোংরামি বন্ধ করো তো তাহলে খুব ভালো কথা, আর যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আমি তোমার বাপের বাড়িতে তোমাকে তুলে দিয়ে আসবো। দেখো সুনিতা, এখনো সময় আছে, আজ থেকে তুমি ঠিক করবে, বাড়ির সবার সাথে সম্মান করে কথা বলবে, আর ছোট বড় কাউকে কোনো অপমান করা যাবে না, ঝগড়া করবে না। যদি তুমি বদলাতে পারো তো তাহলে ভালো, তা না হলে তোমাকে তোমার বাপের বাড়িতে তুলে দিয়ে আসবো, মনে রেখো। রতনের এমন কথা শুনে সুনিতা অনেকটা ভয় পেয়ে যায়, সে আর কোনো কিছু কথা বলে না, সে চুপচাপ থাকে। দেখো মা, বৌদি যদি এমনভাবে করতে থাকে তাহলে কিন্তু আর চলতে পারে না সংসার। একটা কাজ করো মা, তার থেকে দাদার বৌদিকে আলাদা করে দাও, ওরা ওদের মতোই থাকুক খুশিতে আনন্দেতে। হ্যাঁ রে, আমারও তো এটা মনে হচ্ছিল যে ওরা আলাদা সংসার করে খাক, কিন্তু কি করব বলতো, তোর দাদা দেখলে তো আমার কষ্ট হয়। আর বৌমা তো কোনো রান্না বান্না কিছুই পারে না, তাহলে খোকা কি খাবে না খাবে তার তো কোনো ঠিক নেই রে। দেখো মা, বৌদি এখন রান্না পারে না, কারণ আমরা সব কিছু কাজকর্ম করে দিই। আর যখন থেকে আলাদা হবে তখন কিন্তু সংসারের সব দায়িত্ব বৌদি ঘাড়ে গিয়ে পড়বে, তখন আস্তে আস্তে সব কিছু শিখে যাবে মা। সে তো জানি রে মা, সংসারের চাপে পড়লে সবাই তখন সব কিছু শিখে যায়, কিন্তু আমি তো মা, সন্তানের জন্য তো আমার মন কাঁদবে রে মা। আমরা সবাই এখানে ভালো মন্দ খাবো, আর আমার ছেলেটা আলাদাভাবে, সে কিছুই ভালোভাবে খেতে পারবে না, বল তো দেখি। দেখো মা, মন খারাপ করে তো কিছুই হবে না, একটু তো মেনে নিতে হবে, তা না হলে বাড়িতে সব সময় এমন ঝগড়া অশান্তি আর ভালো লাগে না মা। এমনভাবে মালতী আর লতা কথা বলতে থাকে, আর দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুনিতা সব কিছু শোনে, তার একটু খারাপ লাগে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর প্রথম সুনিতা কিছুদিন মুখ গোমড়া করেছিল, তারপর সে ধীরে ধীরে বুঝতে পারলো ঝগড়া করলে শুধু নিজের ক্ষতি হয়, সবার অপমান হয়। তাই সে তার শাশুড়ির কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথে অনেক খারাপ কাজ করেছি, অনেক ঝগড়া করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ঝগড়া করলে নিজেরই ক্ষতি হয়, নিজে কখনো শান্তি থাকতে পারি না, আর কাউকে শান্তিতে রাখতে পারি না মা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। আরে বৌমা, এসব তুমি কি বলছো মা? তুমি সত্যি সত্যি ক্ষমা চাইতে এসেছো? এ তো খুব ভালো কথা মা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো এ তো খুব ভালো কথা।
হ্যাঁ মা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আর আপনাদের সাথে কখনো ঝগড়া করব না। আমাকে ক্ষমা করে দিন। আর আজকেকার পর থেকে আমি এই পরিবারটাকে খুব ভালোভাবে রাখবো মা, আর কখনো ঝগড়া করব না কারোর সাথে। দেখো মা, তুমি আর কষ্ট পেও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আর আমরা যে তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। দেখো মা, পরিবার মানে মিলেমিশে থাকা। আর তুমি তো আমার মেয়ে, ঝগড়া না, ভালোবাসা দিয়ে ঘর বাঁধতে হয় মা। বৌদি, এখন থেকে আমি আর তোমাকে বৌদি বলে ডাকবো না। তুমি হচ্ছ আমার বড় দিদি। আর বড় দিদিদের কি কেউ কখনো বৌদি বলে ডাকে? তুমি হচ্ছ আমাদের সবারই প্রিয়। তারপর থেকে সুনিতা কখনো আর ঝগড়া অশান্তি করে না, সবার সাথে ভালোবেসে মিলেমিশে থাকে। আর এমনভাবে তাদের সংসার আনন্দে ভরে ওঠে।